আগের দিনের ক্লাসে তোমাদের ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে আলোচনা হয়েছিল এবং বিভিন্ন ধরনের হাইব্রিডাইজেশন দেখিয়েছিলাম ছবি দিয়ে। সেখানে তোমরা দেখতে পেয়েছিলে যে কিভাবে ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে সমযোজী অণুর গঠন এবং বন্ধন কোণ আমরা ব্যাখ্যা করতে পারছি। যেরকম এই চার্টে তোমাদের দেখিয়েছি যে কিভাবে কতগুলো ইলেকট্রন জোড় উপস্থিত থাকলে সেই অণুর আকৃতি কেমন হয় এবং সেই মলিকিউলের বন্ড অ্যাঙ্গেল কত হয়, এবং এই অ্যারেঞ্জমেন্টটাই আমরা আগের দিন ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে ব্যাখ্যা করেছিলাম। যেরকম ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি হয় দুটো, মানে দুটো বন্ধন ইলেকট্রন জোড় থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম লিনিয়ার স্ট্রাকচার এবং বন্ধন কোণ আমাদের ছিল 180 ডিগ্রি। আমরা এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম BeF2 বা BeCl2 এই ধরনের মলিকুলগুলো লিনিয়ার স্ট্রাকচার শো করে। যদি পেয়ার্ড ইলেকট্রন থাকে তিনটে, সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার পেয়েছিলাম ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার এবং সেখানে বন্ধন কোণ ছিল 120 ডিগ্রি। যেরকম মলিকুল আমাদের নেওয়া হয়েছিল BF3 মলিকুল বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, এগুলো ট্রাইগোনাল প্ল্যানার শেপ শো করে। যদি পেয়ার্ড ইলেকট্রন থাকে চারটে, তাহলে সেক্ষেত্রে অণুর আকৃতি পাওয়া যায় টেট্রাহেড্রাল শেপের, চতুস্থলকীয় আকৃতির অণু আমরা পেয়ে থাকি, যেখানে বন্ড অ্যাঙ্গেল থাকে 109 ডিগ্রি 28 মিনিট। খুব ভালো এক্সাম্পল হচ্ছে মিথেন CH4। নেক্সট হচ্ছে যদি পাঁচটা পেয়ার্ড ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার পাই ট্রাইগোনাল বাইপিরামিডাল। আর সেক্ষেত্রে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম PF5 বা PCl5, এই ধরনের মলিকুলগুলো ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ শো করে, যেখানে বন্ড অ্যাঙ্গেল থাকে 120 ডিগ্রি, আর যে দুটো অ্যাটম অক্ষে থাকে, অ্যাক্সিয়াল যেগুলো থাকে, তাদের সঙ্গে প্ল্যানারের অন্তর্বর্তী কোণটা থাকে 90 ডিগ্রি। নেক্সট হচ্ছে যদি 6টা পেয়ার্ড ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে আমরা শেপ পাই অক্টাহেড্রাল শেপ এবং সেক্ষেত্রে বন্ধন কোণ হয় 90 ডিগ্রি। এক্সাম্পল ছিল আমাদের SF6। আর লাস্ট হলো যদি 7টা পেয়ার্ড ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে একটাই মলিকুল আমরা পড়ে থাকি বা পাওয়া যায়, সেটা হচ্ছে IF7। এটা স্ট্রাকচার হয়েছিল পেন্টাগোনাল বাইপিরামিডাল। 5টা ফ্লোরিন প্ল্যানারে থাকে, তাদের অন্তর্বর্তী কোণ হয় 72 করে, আর দুটো ফ্লোরিন অ্যাক্সিয়ালে থাকে ওপরে আর নিচে, তাদের সঙ্গে প্ল্যানারের যে বন্ধন কোণ সেটা হয় 90 ডিগ্রি। তো এই ছিল মোটামুটি আগের দিনের ভিভিটি, মানে ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে আমরা এই স্ট্রাকচারগুলো খুব ভালো মতন ব্যাখ্যা করেছিলাম। কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি যবে আবিষ্কার হলো, পরবর্তীকালে দেখা গেল যে সমযোজী অণুর গঠন এবং বন্ধন কোণ সম্পূর্ণরূপে কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, কিছু কিছু এক্সেপশন দেখা যাচ্ছে। এই তত্ত্বের উন্নতি সাধন করে পরবর্তীকালে আরেকটা তত্ত্ব প্রকাশিত হলো, সেটা হচ্ছে VSEPR থিওরি, যার পুরো নাম ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। VSEPR তত্ত্বে বেশ কতগুলো সূত্র আছে, তবে এই তত্ত্বের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে যোজ্যতা কক্ষে যে সমস্ত ইলেকট্রন জোড় থাকে, যে পেয়ার্ড ইলেকট্রন থাকে, তাদের মধ্যে অনেক সময় বিকর্ষণ কাজ করে এবং এই বিকর্ষণের জন্যই কিন্তু অণুর আকৃতিতে অনেক সময় ব্যতিক্রম তৈরি হয়, এবং সেই ব্যতিক্রমগুলোরই ব্যাখ্যা আমরা VSEPR থিওরির মাধ্যমে পেয়ে থাকি। তো এই থিওরির কিছু সূত্র আছে, সূত্রগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তবে VSEPR থিওরি কিন্তু খুব ভালোভাবে যে মানে পয়েন্ট দুটো এক্সপ্লেন করতে পারে, সেটা হচ্ছে 1 নম্বর মলিকিউলার জিওমেট্রি, মানে অণুর আকৃতি, এবং সেকেন্ড হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, বন্ধন কোণের মান। যে সমস্ত ক্ষেত্রে ভিভিটি ব্যাখ্যা করতে পারে না, সেই এক্সেপশনাল কেসগুলো কিন্তু VSEPR দিয়ে সহজেই ব্যাখ্যা করা সম্ভব হয়।
তো ভিএসিপিআরে কি বলা হয় দেখো, প্রথম সূত্র যেটা বলা হচ্ছে, 2 টাইপস অফ ইলেকট্রন পেয়ার্স আর প্রেজেন্ট অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম। মানে কোনো মলিকিউলে একটা সেন্ট্রাল অ্যাটম যেটা থাকে, যাকে ঘিরে অন্য অ্যাটমরা থাকে, তো সেই সেন্ট্রাল অ্যাটমের চারদিকে বিভিন্ন রকমের ইলেকট্রন পেয়ার থাকতে পারে। তো সাধারণত সেন্ট্রাল অ্যাটমকে ঘিরে দু রকমের ইলেকট্রন জোড় থাকতে পারে, একটা হচ্ছে বন্ড পেয়ার, একটা হচ্ছে লোন পেয়ার। বন্ড পেয়ার হচ্ছে বন্ধন জোড় আর লোন পেয়ার হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এখন কোনগুলো বন্ড পেয়ার আর কোনগুলো লোন পেয়ার তোমরা ছবিতে দেখো মার্কিং করা রয়েছে। বন্ধন জোড় বা বন্ড পেয়ার হচ্ছে যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে, আর লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তারাই যারা বন্ধন গঠনে কোনোরূপ অংশগ্রহণ করে না। যে ইলেকট্রনগুলো ইউজ হয় না সেগুলো হয়ে যাচ্ছে লোন পেয়ার। তো এই দু ধরনের বন্ড পেয়ার এবং লোন পেয়ার, মানে দু ধরনের ইলেকট্রন পেয়ার সেন্ট্রাল অ্যাটমকে ঘিরে থাকতে পারে। নেক্সট বলা হচ্ছে, দিস ইলেকট্রন পেয়ার্স রিপেল ইচ আদার অ্যান্ড দ্য অর্ডার অফ রিপালশন ইজ, নিচে অর্ডারটা দেওয়া রয়েছে। মানে হচ্ছে এই যে সেন্ট্রাল অ্যাটমকে ঘিরে ইলেকট্রন জোড় রয়েছে, এই সমস্ত ইলেকট্রন জোড় কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে, এবং এই যে বিকর্ষণ, এই বিকর্ষণের একটা অর্ডার রয়েছে, ক্রম রয়েছে। সেই ক্রমটা কি নিচে দেখে নাও। সবচেয়ে বেশি বিকর্ষণ হয় দুটো লোন পেয়ারের মধ্যে, লোন পেয়ার রিপালশন সবচেয়ে বেশি হয়। তার থেকে একটু কম হয় লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে রিপালশন, এবং তার থেকে আরও কম রিপালশন হয় দুটো বন্ড পেয়ারের মধ্যে। মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি উপস্থিত থাকে কোনো সেন্ট্রাল অ্যাটমের পাশে, তাহলে সে কিন্তু অনেক বেশি বিকর্ষণ ঘটায় যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত না থেকে সবকটাই বন্ধন জোড় ইলেকট্রন থাকে তার তুলনায়। তো এই যে বিকর্ষণ ঘটছে, সেই বিকর্ষণের জন্য তো আকৃতিতে কিছুটা ডিস্টরশন বা বিকৃতি আসবেই। নাম্বার 3-তে সেটাই বলছে টু রিডিউস রিপালশন দ্য ইলেকট্রন পেয়ার্স মুভ টু ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অ্যাপার্ট ফ্রম ইচ আদার অ্যান্ড বিকাম স্টেবল, সো দে আর রেসপন্সিবল ফর মলিকুলার জিওমেট্রিজ। এর মানে হলো সমস্ত যে ইলেকট্রন জোড়গুলো রয়েছে তারা পরস্পরকে বিকর্ষণ করছে। এই বিকর্ষণের ফলে তারা এমন একটা জ্যামিতিক অবস্থানে সরে যায় যেখানে কিনা এই বিকর্ষণ সবচেয়ে কম হয়, এবং এই যে বিকৃতিটা ঘটছে, যে ডিস্টরশনটা হচ্ছে, এর ফলেই কিন্তু বন্ড অ্যাঙ্গেল যেগুলো ভিবিটি থিওরি অনুযায়ী আমরা পেয়েছিলাম সেইগুলো আর থাকে না, সেগুলোর বিকৃতি ঘটে বন্ড অ্যাঙ্গেলগুলো রিডিউস হয়ে যায়। এগুলো আমি ছবি দিয়ে পরে পরে দেখাচ্ছি। নাম্বার 4 যেটা বলছে, এ মাল্টিপল বন্ড অ্যাক্ট লাইক আ সিঙ্গল বন্ড। মানে যদি কোনো ক্ষেত্রে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেগুলো ভিএসিপিআর থিওরি অনুযায়ী সিঙ্গল বন্ডের মতনই আমরা ট্রিট করব তাদের। তো এক্সাম্পলে চলে যাই, কিভাবে ভিএসিপিআর থিওরি আমরা অ্যাপ্লাই করছি দেখা যাক। একদম প্রথমে দেখছো যে এটা একটা লিনিয়ার জিওমেট্রি কথা বলা হয়েছে, যেখানে ইলেকট্রন পেয়ার হচ্ছে দুটো পেয়ার্ড ইলেকট্রন রয়েছে, মানে দুটো বন্ধন জোড় রয়েছে। সেখানে আমাদের ভিবিটি অনুযায়ী যে মলিকুলার জিওমেট্রি পাওয়ার কথা সেটা হচ্ছে লিনিয়ার জিওমেট্রি, এবং তাদের বন্ড অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। যার এক্সাম্পল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। CO2 যদি স্ট্রাকচার তোমরা দেখো, যে দুটো ডাবল বন্ড রয়েছে, ভিএসিপিআর থিওরি অনুযায়ী এরা সিঙ্গল বন্ডের মতনই ট্রিট হয়। তো যেহেতু এখানে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ারের কনসেপ্ট নেই, কাজেই দুটো বন্ধন জোড় রয়েছে, যে শেপ আমাদের পাওয়ার কথা লিনিয়ার জিওমেট্রি সেটাই আমরা পাচ্ছি, এবং বন্ধন কোণ থাকছে 180 ডিগ্রি। নেক্সট হচ্ছে, যদি ইলেকট্রন জোড়ের সংখ্যা হয় 3টে, যদি 3 ইলেকট্রন পেয়ার্স প্রেজেন্ট থাকে সেন্ট্রাল অ্যাটমের চারদিকে, তাহলে সেক্ষেত্রে ভিবিটি অনুযায়ী আমাদের মলিকুলার জিওমেট্রি পাওয়ার কথা ট্রাইগোনাল প্ল্যানার।
যার এক্সাম্পল হচ্ছে BF3। দেখতে পাচ্ছ বি হচ্ছে সেন্ট্রাল অ্যাটম বোরন, এবং দিকে 3টে ইলেকট্রন পেয়ার রয়েছে যারা বন্ড পেয়ার হিসেবে কাজ করছে। কোনো লোন পেয়ার কিন্তু বোরনের নেই। তাহলে 3টে বন্ড পেয়ারের জন্য আমরা স্ট্রাকচার পাচ্ছি ট্রাইগোনাল প্ল্যানার, এবং অন্তর্বর্তী যে বন্ধন কোণ সেটা হচ্ছে 120 ডিগ্রি। BF3 অবশ্যই তাহলে sp2 হাইব্রিডাইজড। নেক্সট যে এক্সাম্পলটা বলছি সেটা হচ্ছে SnCl2। SnCl2ও কিন্তু sp2 হাইব্রিডাইজড, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু 3টে বন্ড পেয়ার নেই, আছে 2টো বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। যখনই লোন পেয়ার চলে এসছে তখনই কিন্তু বিকর্ষণটা অনেকটাই বেড়ে যাবে, এবং লোন পেয়ার বন্ড পেয়ারের যে রিপালশন হবে সেই রিপালশনের জন্য আলটিমেটলি যেটা হয়, দুদিকের যে 2টো ক্লোরিন রয়েছে সেই ক্লোরিন দুটো নিচের দিকে পুশ হয়। ফলে যে বন্ড অ্যাঙ্গেলটা আমাদের পাওয়ার কথা ছিল 120 ডিগ্রি, তার থেকে আলটিমেটলি বন্ড অ্যাঙ্গেলটা রিডিউস করে 95 ডিগ্রিতে নেমে আসে। আর আমরা যে স্ট্রাকচার পাচ্ছিলাম ট্রাইগোনাল প্ল্যানারের ক্ষেত্রে, লোন পেয়ার থাকার জন্য আমরা সেই স্ট্রাকচারও পাচ্ছি না, আমরা পেয়ে যাচ্ছি ভি শেপ স্ট্রাকচার। তাহলে মেনলি এখানে বন্ড অ্যাঙ্গেল যেটা কমে গেল 120 থেকে 95 ডিগ্রিতে এলো, তার প্রধান কারণ হলো লোন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে রিপালশন। এবং এইখানেই কিন্তু ভিএসিপিআর থিওরি আমরা অ্যাপ্লাই করে বন্ধন কোণের মান কেন কমলো সেটা আমরা ব্যাখ্যা করতে সমর্থ হলাম। নেক্সট হচ্ছে sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে যাচ্ছি, যেরকম এক্সাম্পল হলো CH4 বা CCl4, এরা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল অ্যাটম হলো কার্বন এবং 4টে বন্ধন জোড় রয়েছে। তো যদি 4টে ইলেকট্রন পেয়ার থাকে সেক্ষেত্রে মলিকুলার জিওমেট্রি হয় টেট্রাহেড্রাল। তো যেহেতু CCl4 এ কোনো লোন পেয়ারের কনসেপ্ট নেই, 4টি বন্ড পেয়ার রয়েছে, তাহলে এরা নর্মাল টেট্রাহেড্রাল স্ট্রাকচারই শো করবে, এবং টেট্রাহেড্রাল স্ট্রাকচারের অন্তর্বর্তী যে কোণটা হয় সেটা 109 ডিগ্রির কাছাকাছি হয়, এবং CCl4এও সেই 109 ডিগ্রি কোণই আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে sp3 হাইব্রিডাইজড আমরা আরও একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে অ্যামোনিয়া NH3। sp3 হাইব্রিডাইজড অ্যামোনিয়াতে কিন্তু 4টে বন্ড পেয়ার নেই, রয়েছে 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। যেহেতু লোন পেয়ার ইন্ট্রোডিউস হয়েছে তার মানেই হচ্ছে এখানে রিপালশন বাড়বে, এবং রিপালশনের জন্য লোন পেয়ার বন্ড পেয়ার যে রিপালশন হচ্ছে অ্যারো দিয়ে দেখো মার্কিং করা আছে, এই রিপালশনের জন্য কি হবে, দুদিকের যে 2টো H সেগুলো নিচের দিকে পুশ পাবে। ফলে একদম নিচের হাইড্রোজেনের সঙ্গে যে অন্তর্বর্তী বন্ধন কোণ, সেই বন্ধন কোণের মান যেটা sp3 হাইব্রিডাইজেশনের জন্য বা টেট্রাহেড্রাল স্ট্রাকচারের জন্য হওয়া উচিত ছিল 109 ডিগ্রির কাছাকাছি, সেটা কমে গিয়ে চলে আসছে 107.5 ডিগ্রি বন্ধন কোণে। এবং এই যে বন্ধন কোণের কম মান আমরা পাচ্ছি এক্সপেক্টেড যে ভ্যালু সেখান থেকে, তার প্রধান কারণই হচ্ছে এই লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে রিপালশন, এবং এখানেই আমরা ভিএসিপিআর থিওরি অ্যাপ্লাই করছি। তো লোন পেয়ার থাকার জন্য আমরা টেট্রাহেড্রাল স্ট্রাকচারও পাচ্ছি না, 109 ডিগ্রির কাছাকাছি কোণও পাচ্ছি না, আমরা যে স্ট্রাকচার পাচ্ছি সেটা হচ্ছে পিরামিডাল স্ট্রাকচার, এবং অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 107.5 ডিগ্রি। অথচ অ্যামোনিয়াও sp3 হাইব্রিডাইজড, এবং আগের যে আমরা এক্সাম্পল দেখলাম CCl4 সেটাও কিন্তু sp3 হাইব্রিডাইজড। নেক্সট এক্সাম্পল দেখাচ্ছি H2O, এটাও কিন্তু sp3 হাইব্রিডাইজড, কিন্তু এখানে 4টে বন্ড পেয়ার নেই, রয়েছে 2টো বন্ড পেয়ার, 2টো লোন পেয়ার। অ্যামোনিয়াতে ছিল 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, আর জলের মলিকিউলে রয়েছে 2টো বন্ড পেয়ার, 2টো লোন পেয়ার। তো বুঝতেই পারছো যেহেতু একাধিক লোন পেয়ার রয়েছে এবং লোন পেয়ারের মধ্যে রিপালশন হয় সবচেয়ে বেশি, সেহেতু কিন্তু H2O মলিকুলের ক্ষেত্রে বিকর্ষণের মান অ্যামোনিয়ার তুলনায় অনেকটাই বেশি হবে।
ফলে কি হবে, দুদিকে যে দুটো হাইড্রোজেন রয়েছে সেই হাইড্রোজেনগুলো অনেক বেশি বিকর্ষিত হবে এবং টেট্রাহেড্রাল যে স্ট্রাকচারটা এক্সপেক্টেড sp3 হাইব্রিডাইজেশনের জন্য সেই স্ট্রাকচারের ডিস্টরশন ঘটবে। বন্ধন কোণ যেটা হওয়ার কথা ছিল 109 ডিগ্রির কাছাকাছি, সেখান থেকে বন্ধন কোণ অনেকটা কমে যাবে এবং দেখতেই পাচ্ছ H2O মলিকুলে বন্ধন কোণের মান 104 মানে 104.5 ডিগ্রিতে নেমে এসছে। এর প্রধান কারণই হচ্ছে লোন পেয়ার রিপালশন এবং লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। এবং আমরা যে স্ট্রাকচার পাবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার জিওমেট্রি এবং বন্ড অ্যাঙ্গেল আমাদের এক্ষেত্রে হয়ে যাচ্ছে 104.5 ডিগ্রি। তো এই বন্ড অ্যাঙ্গেল কেন এক্সপেক্টেড ভ্যালু থেকে কমছে সেই জায়গাগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা VSEPR থিওরি দিয়ে দিচ্ছি। তো তিনটেকে যদি আমরা কম্পেয়ার করি, তিনটেই দেখো sp3 হাইব্রিডাইজড, CH4 এর ক্ষেত্রে, NH3 এর ক্ষেত্রে এবং H2O এর ক্ষেত্রে তিনটেই sp3, কিন্তু মিথেনের ক্ষেত্রে আমরা বন্ড অ্যাঙ্গেল পাচ্ছি 109 ডিগ্রি 5 মিনিট। অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কমে আসছে একটা লোন পেয়ার থাকার জন্য, সেই রিপালশনের জন্য 107 ডিগ্রি, এবং জলের ক্ষেত্রে রিপালশনটা আরও বেশি যেহেতু দুটো লোন পেয়ার রয়েছে এবং সেক্ষেত্রে আমরা বন্ড অ্যাঙ্গেল পাচ্ছি 104.5 ডিগ্রি। একইভাবে বাকি যে হাইব্রিডাইজেশন রয়েছে যেগুলো নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছি, প্রত্যেকটা হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের এক্সেপশন আসতে পারে। যদি কোনো লোন পেয়ার আসে বা একাধিক লোন পেয়ার আসে সেক্ষেত্রে কিন্তু বিকর্ষণ বাড়ে এবং যে এক্সপেক্টেড জিওমেট্রিক্যাল স্ট্রাকচার সেটার ডিস্টরশন ঘটে এবং বন্ধন কোণ রিডিউস হয়। যেরকম আমরা অলরেডি sp3 অবধি পড়লাম, মানে 4 যেটা রয়েছে নাম্বার অফ ইলেকট্রন পেয়ার, সেই অবধি আমরা দেখলাম। 5টা একটু বলে দিই, যদি 5টা বন্ড পেয়ার থাকে, 5টা বন্ড পেয়ার যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নর্মাল যে স্ট্রাকচার পাই যেটা আমাদের ভিভিটি সাজেস্ট করে সেটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার। নেক্সট পাশের ছবিতেই দেখো, সেখানে কিন্তু আর 5টা বন্ড পেয়ার নেই, রয়েছে 4টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। তার মানে একটা লোন পেয়ার এলো মানেই খানিকটা বিকর্ষণ শুরু হবে এবং খানিকটা ডিস্টরশনও ঘটবে, ফলে বন্ড অ্যাঙ্গেলও কিন্তু কমে যাবে। এই যে স্ট্রাকচার, এটা কিন্তু সি-স স্ট্রাকচার বলা হয় এবং যেখানে বন্ড অ্যাঙ্গেল তোমরা দেখতে পাচ্ছ লেস দ্যান 120 ডিগ্রি, মানে 120 ডিগ্রি হওয়ার কথা ছিল ট্রাইগোনাল বাইপিরামিডের ক্ষেত্রে, সেটা ডিস্টরশন ঘটে বন্ধন কোণের মান 120 ডিগ্রি থেকে ফল করবে। পাশের ছবিতে চলে এসো, যেখানে দেখতে পাচ্ছ যে 3টে বন্ড পেয়ার, 2টো লোন পেয়ার, লোন পেয়ারের সংখ্যা বাড়ছে। 2টো লোন পেয়ার মানেই হচ্ছে লোন পেয়ার রিপালশন অনেকটা বেশি হবে, তার জন্য কিন্তু ডিস্টরশন অনেকটা বেশি হবে, ফলে বন্ড অ্যাঙ্গেলও কিন্তু অনেকটাই কমবে এবং এই ধরনের শেপকে আমরা বলছি টি শেপ জিওমেট্রি। যদি লোন পেয়ার বৃদ্ধি পেয়ে 3টে হয়, মানে 2টো বন্ড পেয়ার 3টে লোন পেয়ার, সেও কিন্তু sp3d হাইব্রিডাইজড, তো সেক্ষেত্রে আমরা পেয়ে যাব লিনিয়ার স্ট্রাকচার। নেক্সট হচ্ছে নাম্বার 6, মানে হচ্ছে 6টা ইলেকট্রন পেয়ার, মানে 6টা বন্ড পেয়ার যদি নর্মালি থাকে, যদি কোনো লোন পেয়ার না থাকে, আমরা যে স্ট্রাকচার পাই সেটা হচ্ছে অক্টাহেড্রাল স্ট্রাকচার। এর জায়গায় যদি লোন পেয়ার ঢোকে, মানে পাশের ছবিতে আমি বলছি যেখানে রয়েছে 5টা বন্ড পেয়ার এবং একটা লোন পেয়ার, তাহলে সেখানে ডিস্টরশন ঘটবে এবং যে শেপটা আমরা পাবো সেটা হচ্ছে স্কোয়ার পিরামিডাল শেপ এবং বন্ধন কোণের মানও কিন্তু সেখানে ফল করবে। নেক্সট হচ্ছে 4টে বন্ড পেয়ার 2টো লোন পেয়ার, আমরা পেয়ে যাচ্ছি স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। যদি হয় 2টো বন্ড পেয়ার 4টে লোন পেয়ার, তাহলে আমরা পেয়ে যাচ্ছি টি শেপ স্ট্রাকচার, এবং লোন পেয়ার যদি আরও বৃদ্ধি পেয়ে 4টে লোন পেয়ার এবং 2টো বন্ড পেয়ার হয়, তাহলে সেখানে হয়ে যাচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। এরপরেও যদি নাম্বার 7, যেটা নিয়ে আগের দিন আলোচনা হয়েছিল, যার এক্সাম্পল ছিল IF7, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে
sp3d3 হাইব্রিডাইজেশন ছিল এবং মানে 7টা বন্ড পেয়ার ছিল, এবং সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার যেটা পেয়েছিলাম পেন্টাগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার। এক্ষেত্রে বলে রাখি যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়যুক্ত 7টা ইলেকট্রন জোড় বিশিষ্ট অণুর আর অস্তিত্ব কিন্তু লক্ষ্য করা যায় না। এদের ক্ষেত্রে যেরকম লোন পেয়ার ঢুকছে এবং বিভিন্ন রকমের আমরা ব্যতিক্রম ঘটনা পাচ্ছি, পেন্টাগোনাল বাইপিরামিডালের ক্ষেত্রে কিন্তু এরকম এক্সাম্পল দেখা যায় না যেখানে লোন পেয়ার রয়েছে অথচ ডিস্টরশন ঘটেছে। তো পেন্টাগোনাল বাইপিরামিডালের ওই একটা এক্সাম্পল তোমরা মনে রাখবে IF7, এবং সেটা ভিভিটি সাপোর্ট করে, ওখানে VSEPR এর কোনো সেরকম ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না। তো এই হয়ে গেল মোটামুটি VSEPR থিওরি এবং তার বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন। তোমরা টেক্সট বই ফলো করবে, আরও অনেক ধরনের এক্সাম্পল রয়েছে, সেগুলো ওই মেনলি রিপালশনটা দিয়েই এক্সপ্লেন করার চেষ্টা করবে। রিপালশনের জন্যই বন্ড অ্যাঙ্গেলগুলো রিডিউসড হয়। নেক্সট একটা ছোট্ট টপিক বলে রাখি, সেটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স কাকে বলা হচ্ছে? কোনো কোনো অণু বা বহু পরমাণু আয়নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে একটা মাত্র গঠন সংকেত দ্বারাই তার ধর্মাবলীর সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। এখানে রেজোনেন্স স্ট্রাকচারের একটা ডেফিনেশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। রেজোনেন্স স্ট্রাকচার আর sets of Lewis structures that describe the delocalization of electrons in a polyatomic ion or a molecule। এর মানে হচ্ছে, যেটা বললাম যে কোনো কোনো অণুর ক্ষেত্রে একটা গঠন সংকেত দ্বারা তার সমস্ত ধর্মের সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া যায় না। তো তাদের ক্ষেত্রে কি হয়, পরমাণুগুলোর অবস্থানকে সেম রেখে বন্ধন যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলোর পুনর্বিন্যাস ঘটিয়ে আরও কয়েকটা ভিন্ন ভিন্ন গঠন সংকেত তৈরি করা হয়, যাদের প্রত্যেকটাতেই পেয়ার্ড ইলেকট্রনগুলো সেম থাকে কিন্তু পুনর্বিন্যাস ঘটে। তো এই গঠন সংকেতগুলো কিন্তু কোনোটাই এককভাবে ওই অণু বা আয়নের সব ধর্ম যথাযথভাবে ব্যাখ্যা করতে পারে না। কিন্তু যদি সবকটা গঠন সংকেত একসঙ্গে বিবেচনা করা হয় তাহলে আমরা ওই অণু বা আয়নের সমস্ত ধর্মের ব্যাখ্যা দিতে সক্ষম হই। এই ঘটনাকেই আমরা বলছি রেজোনেন্স। যে কোনো অণু বা আয়নের বন্ধন ইলেকট্রনগুলোর পুনর্বিন্যাসের ফলে যেসব গঠনাকৃতির সৃষ্টি হয় তাদের কোনো একটা যখন সেই অণু বা আয়নের প্রকৃত গঠনাকৃতি হতে পারে না। প্রকৃত গঠনাকৃতি আমরা কোনটা বলছি? তাদের ক্ষেত্রে সবকটা ইলেকট্রন পুনর্বিন্যাস করে যে কটা গঠন সংকেত আমরা পাচ্ছি সবকটা গঠন সংকেতের সমন্বয় করে সেটাই হচ্ছে সেই অণু বা আয়নের প্রকৃত গঠনাকৃতি, যার সাহায্যে আমরা সব কটা ধর্মের ব্যাখ্যা করতে পারবো। তো এইরূপ ঘটনা যদি ঘটে তখন সেই ঘটনাকে বলা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্সের বাংলা হচ্ছে সংস্পন্দন। যেসব অণু বা আয়নের ক্ষেত্রে রেজোনেন্স এর প্রকাশ ঘটে তাদের প্রকৃত যে গঠন সংকেত তাকে আমরা বলছি রেজোনেন্স হাইব্রিড। রেজোনেন্স হাইব্রিডে অংশগ্রহণ করছে যে সমস্ত গঠন সংকেত তাদের প্রত্যেকটাকে বলা হয় রেজোনেটিং স্ট্রাকচার অথবা ক্যানোনিক্যাল ফর্ম। এই যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো আমরা পাচ্ছি একাধিক, এদের মধ্যে আমরা দ্বিমুখী অ্যারো দিয়ে এই রেজোনেন্সের ঘটনাটাকে প্রকাশ করে থাকি। মনে রাখবে কোনো রেজোনেটিং স্ট্রাকচারের কোনো পৃথক অস্তিত্ব থাকতে পারে না। সবকটা গঠন সংকেত মিলিয়ে সমন্বয় করে তবেই এই রেজোনেন্সটা ঘটে। কেউ এককভাবে কিন্তু কোনো গঠনই সেই অণু বা আয়নের ধর্মের ব্যাখ্যা দিতে পারবে না। আর একটা জিনিসও মনে রাখার, সেটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড যেটা বলছি, মানে সব গঠন সংকেতগুলোকে মিলিয়ে যে রেজোনেন্স হাইব্রিড আমরা যেটাকে বলছি তার ভেতরের শক্তির পরিমাণ কিন্তু যে কোনো রেজোনেটিং স্ট্রাকচারের থেকে কম হয়। এই জন্য রেজোনেন্স
হাইব্রিডটাই স্টেবল হয়, কোনো রেজোনেটিং স্ট্রাকচার কিন্তু স্টেবল নয়। তো আমরা যে এক্সাম্পল এখানে দিয়েছি ছবিতে দেখো, CO3 মাইনাস, CO3 2 মাইনাসের আমরা এখানে এক্সাম্পল দেখাচ্ছি। তো সেখানে দেখো কিভাবে কতগুলো ক্যানোনিক্যাল ফর্ম গঠন হচ্ছে। তিনটে রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাচ্ছি এবং সর্বশেষ যে স্ট্রাকচারের ছবি দেওয়া হয়েছে সেটা হচ্ছে সমন্বয় করে যে গঠনটা আমরা নিচ্ছি ধর্মগুলো ব্যাখ্যা করার জন্য, তাকে আমরা বলছি রেজোনেন্স হাইব্রিড। কোনো একটা গঠন সংকেত দ্বারা কিন্তু এই কার্বনের ডায়নের সবকটা ধর্মের সঠিক ব্যাখ্যা পাওয়া সম্ভব নয়। যেরকম কার্বন তিনটে গঠনেই দেখতে পাচ্ছ যে কার্বন অক্সিজেন যে সিঙ্গেল বন্ড রয়েছে তার সেই সিঙ্গেল বন্ডের দৈর্ঘ্য হয় 1.43 অ্যাংস্ট্রম, আর যে ডাবল বন্ড রয়েছে তার দৈর্ঘ্য হয় 1.20 অ্যাংস্ট্রম। কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে কার্বনেট আয়নের সব কার্বন অক্সিজেন যে বন্ধনগুলো তার দৈর্ঘ্য হচ্ছে 1.28 অ্যাংস্ট্রম, 1.43ও নয়, 1.20ও নয়, 1.28 অ্যাংস্ট্রম। তাহলে এই ধরনের দৈর্ঘ্য কেন হলো? এদের দৈর্ঘ্য দ্বিবন্ধন থেকে কিছুটা বেশি আর এক বন্ধনের থেকে কিছুটা কম। অর্থাৎ কোনো কার্বন অক্সিজেন বন্ধনই কিন্তু এক বন্ধন এবং দ্বিবন্ধন সঠিকভাবে নয়। তিনটে কার্বন অক্সিজেন বন্ধনই সমতুল্য। কাজেই কার্বনেট আয়নের গঠন সংকেত আমাদের বলতে গেলে কোনো একটা নিলে হবে না, তিনটে কম্বাইন করে যে রেজোনেন্স হাইব্রিডটা গঠন হচ্ছে সেটার মাধ্যমেই আমাদের কার্বনেট আয়নের গঠন সংকেত প্রকাশ করতে হবে, না হলে এই যে বন্ধন দৈর্ঘ্য সেটা আমরা এক্সপ্লেন করতে পারবো না। একইভাবে পরের যে দুটো এক্সাম্পল দেখে নাও, N2O নাইট্রাস অক্সাইড অণুর গঠন দেখানো হয়েছে। এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে, আর পরের যে ছবিটা সেটা হচ্ছে NO3 মাইনাস বা নাইট্রেট আয়নের ক্যানোনিক্যাল ফর্ম করে দেখানো হয়েছে। তো এদের কোনোটার ক্ষেত্রেই কিন্তু যে কোনো একটা স্ট্রাকচার দিলে হবে না, তিনটের কম্বিনেশন করে তবেই আমরা সেই আয়নকে বা সেই অণুকে আমরা প্রকাশ করতে পারছি। এইটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বেনজিন। বেনজিনের সংকেত তোমরা জানো C6H6। বেনজিন হচ্ছে মেনলি দুটো গঠন পাওয়া যায়, আর এই দুটো গঠনের রেজোনেন্স হাইব্রিড যেটা দেখানো হয়েছে তার মাধ্যমেই আমরা বেনজিনকে প্রকাশ করে থাকি। কোনো একটা গঠন সংকেত দ্বারা কিন্তু বেনজিনের সব ধর্মের ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। যেরকম 1 নম্বর আর 2 নম্বর দুটো গঠনেই দু প্রকারের কার্বন কার্বন বন্ড তোমরা দেখতে পাচ্ছ, একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড। যেগুলো সিঙ্গেল বন্ড তাদের দৈর্ঘ্য হয় 1.54 অ্যাংস্ট্রম, আর যেগুলো ডাবল বন্ড সেটার দৈর্ঘ্য হয় 1.34 অ্যাংস্ট্রম। কিন্তু প্রকৃত পরীক্ষায় যেটা নির্ণয় হয় যে বেনজিনের সবকটা বন্ধনের দৈর্ঘ্যই হচ্ছে সমান এবং সেই দৈর্ঘ্যটা হলো 1.39 অ্যাংস্ট্রম। তার মানে কার্বন কার্বন বন্ধনের কোনোটাই ঠিক এক বন্ধন নয় বা ঠিক দ্বিবন্ধন নয়, অর্থাৎ 6টা কার্বন কার্বন বন্ধনই হচ্ছে সমতুল্য, এবং এই সমতুল্যতা যদি ব্যাখ্যা করতে হয় তখন কোনো একটা গঠন সংকেত দিয়ে কিন্তু হবে না, 1 আর 2 দুটো গঠন সংকেতের মাঝামাঝি অবস্থাটা দিয়েই আমাদের এই দৈর্ঘ্যটা ব্যাখ্যা করতে হবে, এবং সেটাকেই আমরা বলছি রেজোনেন্স হাইব্রিড, যেটার ছবি তোমাদের একদম রাইট কর্নারে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স দিয়ে আমরা একাধিক গঠন সংকেতের মাধ্যমে কোনো অণু বা আয়নকে প্রকাশ করছি বা তার সমস্ত ধর্মগুলোকে ব্যাখ্যা করছি। আজ তাহলে রেজোনেন্স পড়া হলো আর ভিএসিপিআর থিওরি পড়া হলো। এই সংক্রান্ত সমস্তটুকু তোমরা টেক্সট বই অবশ্যই খুলবে এবং সেখানটা থরলি পড়বে, সেখানে অনেক এক্সাম্পল দেওয়া রয়েছে এবং সেগুলো মাইনিউটলি ফলো করবে।